আচ্ছা, সকলে জয়েন করছে, জয়েন করুক। আজকে অবশ্য সন্ধ্যার থেকে নেটওয়ার্কের একটু প্রবলেমই পাচ্ছি, বেশ প্রবলেম হচ্ছে আর কি সন্ধ্যা থেকে। তো ভাবলাম এক সময় যে হয়তোবা ক্লাসটা আজকে নিতেই পারবো কিনা, তারপরেও চেষ্টা করে যাব। আমরা চেষ্টা করে যাব, যখন হবে না তখন হবে না। হুম। এমন হতে পারে যে আমার এখান থেকে হয়তোবা সমস্যাটাই হচ্ছে, ও তোমাদের অন্য কোথাও হয়তোবা সমস্যাটা নাও হতে পারে, এরকমও হতে পারে, তাই না? আচ্ছা, হাফসা শুনতে পাচ্ছ? হাফসা আক্তার, তন্নি, আশিকুজ্জামান, আশিক, আমার কথা শোনা যায়? তন্নি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একটু রেসপন্স করো তোমরা। আমি যখন কথা বলবো কোনো কিছু, আর যদি শুনতে না পাও সেক্ষেত্রে তোমরা আমাকে একটু কমেন্ট করবে। হুম, যে স্যার শোনা যাচ্ছে না বা কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সবকিছু তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। আমি কমেন্টেও লক্ষ্য করি তোমাদের, যে তোমাদের কোনো অসুবিধাগুলো, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা থাকলে অনেক সময় কথাগুলো ঠিক মতো শোনা যায় না। তো যাই হোক, গতকালকে মোটামুটি আমরা ক্লাস করতে পারিনি। গতকালকে আমাদের অ্যাডভান্স কোর্স নিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা, আমি অ্যাডভান্স কোর্সে যদিও বা এখনো অনেকেই আসেনি, তারপরেও তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলি যে অ্যাডভান্স কোর্সের পেমেন্টের বিষয়টা একটু আপডেট করে নিয়েছি। তোমরা হয়তো বা লক্ষ্য করেছো, আমি সেটা নোটিশও করে দিয়েছি। সেটা হচ্ছে যে পেমেন্টটা, অনেকেই আমাকে ফোন করে বলেছে যে স্যার পেমেন্টের বিষয়টা যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে সুবিধা হতো। তো আমি বললাম কম্প্রোমাইজটা ঠিক আছে, তাহলে আমি তোমাদের আম, স্যার আমার এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে। ঋতু, আচ্ছা ঠিক আছে, ট্রাই করো, ট্রাই করতে থাকো, আশা করি ঠিক হয়ে যাবে। তো আমি তোমাদের সবার জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে আমি তোমাদের পেমেন্ট সিস্টেমটা একটু আপডেট করে দিয়েছি। আপডেট করে দিয়েছি বলতে, আগে যেটা বলেছিলাম আমি গতকালকে, যে এটা আমি দুইটি প্রিমিয়ামে নিব, অর্ধেক অর্ধেক করে 5-এর মধ্যে। তো এখন আমি সেটা 3টা প্রিমিয়াম করেছি। তো প্রথম অবস্থায় শুধু প্রথম প্রিমিয়াম তোমাদের 1,000 দিয়ে তোমাদের ভর্তি হতে হবে। আর দ্বিতীয় প্রিমিয়াম এবং তৃতীয় প্রিমিয়াম 1 মাস পর পর হবে, এবং সেটা 2,000 টাকা করে হবে। তো আমার মনে হয়, আশা করি তোমাদের পেমেন্টের প্রবলেমটা আর হবে না। অর্থাৎ খুব সহজভাবে তোমরা এখন 1,000 পেমেন্ট করলেই তোমরা কোর্সে ভর্তি হতে পারবে এবং ক্লাসগুলো চালু করে দিতে পারবে। এই আপডেটটা আমি নিয়ে এসেছি। অনেকে আমাকে ফোন করে বলেছে তো বিষয়টা, তো যার কারণে আমি ভাবলাম যে না, তোমাদের সুবিধার জন্য যা যা করা দরকার আমি সবগুলোই ট্রাই করব। তো আহ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে নেটওয়ার্কের সমস্যার মধ্যেও তোমরা ক্লাসে উপস্থিত হয়েছো। তো আজকের আমাদের যে ক্লাস টপিকস, সেই ক্লাস টপিকস হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। হুম। তো লা শাতেলিয়ারের নীতি কি, এবং এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনত্ব যে রয়েছে, এই 3টা প্রভাবকের প্রভাব, এই এই টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা বোর্ডে যাই, বোর্ডে গিয়ে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে। বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে স্যার। সকলে একটু জানাবে যে বোর্ড তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। দেখা যায়? বোর্ড দেখা যায়? জি বুঝতে স্যার, দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পারছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই এবং তোমাদের সবাইকে আমি মোটামুটি মুড করে দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, লা শাতেলিয়ারের নীতি, লা শাতেলিয়ারের নীতিটা কি সেটি আমরা আলোচনা করব। লা সাথে লা শাতেলিয়ারের নীতি। আচ্ছা, এই লা শাতেলিয়ারের নীতিটা কি সেটা আগে আমরা জানবো। সাধারণত রাসায়নিক বিক্রিয়া সাম্যে পৌঁছানোর পর বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ এবং অবিক্রিয়ারত বিক্রিয়কের পরিমাণ এর অনুপাত দ্বারা সাম্যের অবস্থান নিশ্চিত করা সম্ভব। একটা উভমুখী বিক্রিয়ার সাহায্যে আমরা এই যে বিক্রিয়ার সাম্যের যে অবস্থানটা, এটা একটা আলোচনা করতে পারি। যেমন দেখো, এই এক্সাম্পলটা এর আগেও আমরা দেখেছিলাম, সরি এই এক্সাম্পলটা এর আগে আমরা দেখিনি, এই এক্সাম্পলটা এবারই প্রথম। এটা একটা উভমুখী বিক্রিয়া, আচ্ছা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এ হচ্ছে আমাদের বিক্রিয়ক এবং এ এবং বি বিক্রিয়ক এবং এল এবং এম হচ্ছে আমাদের উৎপাদ অর্থাৎ প্রোডাক্ট। তাহলে এই যে বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রায় সামান্য পরিবর্তন যদি করা হয়, তাহলে কি হয়, বিক্রিয়াটার সাম্যের পরিবর্তন হয় এবং সাম্যাবস্থা বাম দিক থেকে অল্প পরিমাণে সরে যায়। এখন এতে কেসি বা কেপি এর মানটা ছোট হয়ে যাবে। বিক্রিয়া আপনা আপনি যদি ঘটে তাহলে বিক্রিয়ক অধিক পরিমাণে উৎপাদে রূপান্তরিত হবে, এতে সাম্যাবস্থা ডানে অবস্থান করবে। এর ফলে কেসি বা কেপি এর মানটা বড় হবে। সুতরাং কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর কোনো বাহ্যিক অবস্থার পরিবর্তন না করলে, ভালো করে লক্ষ্য করো, কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর কোনো বাহ্যিক অবস্থার পরিবর্তন না করলে সেই সাম্যাবস্থা চিরকাল অক্ষুণ্ণ থাকবে। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী লা শাতেলিয়ার 1884 সালে এই যে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব সম্পর্কিত একটি নীতি উপস্থাপন করেন, যে নীতিটিকে তার নাম অনুযায়ী লা শাতেলিয়ারের নীতি নামে আখ্যায়িত করা হয়। তো নীতিটি কি, আসলে নীতিটি আমরা জানবো। নীতিটি হচ্ছে যে কোনো সিস্টেম সাম্যাবস্থায় বিদ্যমান থাকলে ওই অবস্থায় সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী যে নিয়ামকগুলো রয়েছে, যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এইগুলোর যে কোনো একটির কোনো রকম পরিবর্তন যদি করা হয়, তাহলে সিস্টেমটি ফলাফল এমনভাবে নিজেকে বিন্যস্ত করবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কি হয়, প্রশমিত হয়। ভেরি সিম্পল। খুব সম্ভবত তোমরা 19-এও এই লা শাতেলিয়ারের নীতিটা পড়ে এসেছো, আমার যতটুকু হয়তোবা তোমরা পড়ে এসেছো আর কি, আমার মনে নেই। তো লা শাতেলিয়ারের নীতিটা আমরা আরেকবার একটু আলোচনা করি, আরেকবার একটু পড়ি। সেটা হচ্ছে যে কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় সাম্যাবস্থার নিয়ন্ত্রণকারী কোনো নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা, এগুলোর যে কোনো একটির যদি আমরা পরিবর্তন করি, তাহলে কি হবে, সিস্টেমটি এমন ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে বা নিজেকে বিন্যস্ত করবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। তাহলে এই যে নিয়ামক পরিবর্তনের সাথে সাম্যের অবস্থান কোন দিকে স্থানান্তরিত হবে না হবে, বা নিয়ামক এবং তার পরিবর্তনের প্রকৃতির উপর নির্ভর করে। এখন নিম্নলিখিত নিয়ামকগুলোর উপর বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল, যেটা আমরা দেখলাম, সেটা কি, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। এই গেল আমাদের লা শাতেলিয়ারের নীতি। তো এখন এই লা শাতেলিয়ারের নীতির যে বিশেষত্বটা, সেটা হচ্ছে যে সাধারণত মূল কথা যেটা, যে একটা বিক্রিয়ার উপর যদি বিভিন্ন নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা, হ্যাঁ, এগুলো যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থানটা এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। আচ্ছা আচ্ছা, মালিহা বলছো কি আমার কথা কেন শোনা যায় না, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শুনতে পাবা, নেটওয়ার্কের সমস্যা হয়তো বা, যার কারণে বুঝতে পারছো না। তো এখন আমরা আসি
বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। দেখো, তাপমাত্রা পরিবর্তনের অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলাফল। তাহলে তাপমাত্রা আমরা যদি কম বা বেশি করি সেক্ষেত্রে কি রকম বিক্রিয়াতে ইফেক্ট পড়ে বা প্রভাব পড়ে। সাধারণত রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রার দুই রকমের প্রভাব বিদ্যমান। একটা হচ্ছে সাম্যাবস্থার অবস্থানের উপরে, আর একটা হচ্ছে সাম্যাঙ্কের উপরে। এখন সাম্যাবস্থার অবস্থানের উপরে তাপমাত্রা প্রভাবটা আমরা আলোচনা করব। সাধারণত এইটা দুই রকম ভাবে প্রভাবিত হয়, একটা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখন আমরা আলোচনা করব। আর তারপরে রয়েছে আমাদের তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এই দুটো টপিকস নিয়ে আমাদের মূলত আলোচনা হবে, অর্থাৎ তাপমাত্রার প্রভাবটা বা তাপমাত্রা পরিবর্তনের যে ফলাফলটা। তাহলে তাপোৎপাদী, লক্ষ্য করে দেখো, এই তাপোৎপাদী মানে হচ্ছে তাপ উৎপাদনকারী যে বিক্রিয়াগুলো রয়েছে। এখন আমরা যদি বলি এখানে যে সাম্যাবস্থায় কোনো সিস্টেমের তাপমাত্রা যদি আমরা বাড়াই, লাসাতেলির নীতি অনুযায়ী কি হয়, এর সাম্যাবস্থাটা এমন দিকে সরে যাবে যাতে সরবরাহকৃত তাপ সিস্টেমে ব্যবহৃত হয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলটা প্রশমিত হয়। সুতরাং কোনো বিক্রিয়া তাপ শোষণকারী হলে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্যাবস্থাটা কি হয়,